তো বন্ধুরা, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে সরাসরি ভারতীয় মিসাইল তৈরি থামানোর জন্য মশাল হাতে রাস্তায় নেমে পড়েছে কয়েক হাজার লোকজন। তো ওদিকে এরই মাঝে ভারতের তরফ থেকে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ভারত চীন যুদ্ধকে নিয়ে। আর তার সাথেই কীভাবে আরও একটা বড় যুদ্ধ শুরু হবে ইসরায়েল আর ভারতের নতুন শত্রু দেশ তুর্কির মধ্যে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা করে দিই, কয়েকশোর বেশি কমেন্ট আসে এবং প্রত্যেককে রিপ্লাই করা সম্ভব হয় না, তাই ফাইনালি আমাদের চ্যানেলেও মেম্বারশিপ লঞ্চ করে দিয়েছি, তাও মাত্র 29 টাকা, যেখানে প্রতি ভিডিওতে 100% মেম্বারদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হবে। তো চাইলে আপনারা সাবস্ক্রাইব বাটনের পাশে এই জয়েন বাটনে মেম্বারশিপ নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ইসরায়েলকে নিয়ে, যেখানে এবার আরও একটা বড় যুদ্ধ শুরু হতে চলেছে। হালেই এই হিজবুল্লাহ আতঙ্কবাদীদের তরফ থেকে ইসরায়েলের একটা ফুটবল ময়দানে রকেট হামলা চালায়, যাতে প্রায় 12 জন বাচ্চা মারা পড়ে। আর তারপর থেকেই কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে যে ইসরায়েল এর বদলা তো নেবে এবং এবার সরাসরি গাজার পর লেবাননে অ্যাটাক করবে। যদিও অলরেডি পাল্টা হিজবুল্লাহর 7টা আলাদা আলাদা টার্গেট বম্বিং করে সেগুলিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এতেও ইসরায়েল খুব একটা শান্ত হয়নি। ইসরায়েলের দাবি হলো এই 12 জন বাচ্চার মৃত্যুর জন্য দাম দিতে হবে গোটা লেবাননকে, যার আন্ডারে বিবিসি সহ সমস্ত পশ্চিমা মিডিয়ার দাবি এই মুহূর্তে ইসরায়েল নিজেদের রেডি করছে লেবাননে প্রপার মিলিটারি স্ট্রাইকের জন্য। ওদিকে ইসরায়েলের পাল্টা হামলার ভয়ে এখন কিন্তু লেবাননে হাই অ্যালার্ট রয়েছে এবং সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। যদিও লেবাননের সমর্থনে অবশ্য ইরান সামনে এসেছে এবং ইরানের দাবি যে ইসরায়েল হামলা করলে এর পরিণতি কিন্তু আরও মারাত্মক হবে। কিন্তু মজার ব্যাপার হলো ইরান এখানে কিছুই করতে পারবে না। অলরেডি ইরানের ভেতরেও ইসরায়েল এয়ার স্ট্রাইক করে এলো, ওদের পুরো প্রেসিডেন্ট সহ সকলকে খতম করে দিল, কিন্তু কি করেছে ইরান? কিচ্ছু না। ফলে যেমনটা আমি অলরেডি প্রিডিকশান দিয়েছিলাম সেটাই হবে। এই যুদ্ধ ধীরে ধীরে সেই সমস্ত এরিয়ায় ছড়িয়ে পড়বে যেখানে যেখানে এই জেহাদিদের গড় রয়েছে, আর ডলারাইজেশনের আন্ডারে র্যাডিক্যালাইজেশন হবে, তাই এদেরকে খতম করা জরুরি। ফলে এটাই চলছে, যখনই থমথমা হচ্ছে কোনো না কোনো আতঙ্কবাদী সংগঠন আবার ইসরায়েলে অ্যাটাক করছে, আর এটা চলতেই থাকবে আরও বছরখান এবং ইসরায়েল লেবাননেতে ঢুকবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট আমেরিকাকে নিয়ে, যেখানে নাম না করেই ভারত আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকার তরফ থেকে এই মুহূর্তে সব ধরনের চেষ্টা করছে যাতে কোনোভাবে ভারত আর চীনের মধ্যে একটা লড়াই বাঁধানো যায়। আর এটাকে নিয়েই কোয়াডের মিটিংয়ের পর আমাদের বিদেশমন্ত্রী খোলাখুলি জানিয়ে দিয়েছে যে ভারত আর চীনের মধ্যে যে বিবাদ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দুই দেশে, এখানে তৃতীয় দেশের কোনো প্রয়োজন নেই। আর শুধু তাই নয়, উনি তো আমেরিকার নাম না করেই এটারও ইঙ্গিত দিয়েছে যে কিছু বড় দেশ খুবই ইন্টারেস্টেড ভারত আর চীনের বিবাদকে নিয়ে, আর তার কারণ আমরা জানি। কিন্তু আমাদের এখানে তৃতীয় কোনো দেশের প্রয়োজন নেই এই বিবাদে, অর্থাৎ এবারে ভারত আমেরিকার বিরুদ্ধে সরাসরি খেলছে। আর আমি একাধিকবার আপনাদের বলেছি যে ভারত আর চীনের মধ্যে একটা আনঅফিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে, কারণ এখন জরুরি হলো এই ডলারাইজেশনের মাধ্যমে পশ্চিমাদের যে ইনফ্লুয়েন্স সেটাকে শেষ করা, যেটা ভারত আর চীনের জন্য সবচেয়ে বড় থ্রেট। আর ঠিক এই কারণেই ভারত আর চীন নিজেদের মধ্যে যুদ্ধ লড়ে এই সুযোগ আপাতত আমেরিকাকে দেবে না। তবে তার মানে এটা নয় যে ভারত চীনকে ভরসা করছে আর দুই দেশের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। তবে চীনের সাথে যা করার সেটা ভারত নিজের দমে করবে, আমেরিকার চক্করে ভারত চীনের সাথে নিজের যুদ্ধ বাঁধাবে না। যাই হোক, এবারে আসছে আমাদের নেক্সট আপডেট পশ্চিমবঙ্গকে নিয়ে, যেখানে পুনরায় ডিআরডিওর মিসাইল টেস্টকে নিয়ে আবার লড়াই শুরু হয়ে গেছে, যেখানে ডিআরডিওর এই জমি দখলের চেষ্টা চলছে এবং কোনোভাবেই এখান থেকে ভারতের এই মিসাইল টেস্ট হতে দিতে নারাজ। রিপোর্ট অনুযায়ী কাথির তৃণমূল নেতা আমিন সোহেল এই পুরো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ডিআরডিওর বিরুদ্ধে। এমনকি ওখানকার লোকাল মৎস্যজীবীদের খেপিয়ে মশাল মিছিল করে এবং ডিআরডিওর ফেসিলিটিকে ঘেরাও করারও চেষ্টা হয়। এর আগে তো অলরেডি আপনাদের আমি দুবার আপডেট দিয়েছিলাম যে এখানে যে লোকাল ঠিকাদার এই ফেসিলিটি তৈরির কাজ করছিল তাকেও হুমকি দেওয়া হয় এবং ভয়ে তারা এখান থেকে কাজ বন্ধ করে পালিয়েছিল। এছাড়াও কয়েক মাস আগে কিন্তু এই ফেসিলিটিকে ঘেরাও করে ইট পাটকেলও মারা হয়েছিল, পরে অবশ্য পুলিশ এসে বিষয়টিকে শান্ত করে। কিন্তু এখন এখানে একটা পুরো অবৈধ ভূমি আন্দোলন তৈরি করা হচ্ছে যেন এখানে ডিআরডিও এই সমস্ত সাধারণ মানুষের জমি দখল করে নেবে। মানে লিটারেলি কিছু বলার নেই, এটা কিন্তু সরাসরি দেশের সুরক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আর এখানে একা রাজ্য সরকারের কী দোষ দেবো? কেন্দ্র সরকারের তরফ থেকেও এখনও পর্যাপ্ত পরিমাণে এর বিরুদ্ধে কোনো রকম হস্তক্ষেপ করেন। ফলে স্বাভাবিকভাবে
শেষ পর্যন্ত ডিআরডিওর এই ইনভেস্টমেন্ট, সময় সবটা নষ্ট তো হবেই, তার উপর মাঝখান থেকে আমাদের মিসাইল টেস্টগুলো থেমে রয়েছে, যা আরও বেশি ডিলে হবে। আর এইভাবেই যদি পলিটিক্যাল স্বার্থে দেশের হাতিয়ার তৈরিতে বাধা দেওয়া হয়, তাহলে তো এর থেকে লজ্জাজনক ভারতের জন্য আর কিছু হতে পারে না। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারত আমেরিকার ড্রোনকে নিয়ে, যেখানে হালেই আমেরিকার তরফ থেকে ভারতকে একটা বড় অফার দিয়েছে যে ওরা ভারতকে সাহায্য করবে MQ-9 বা এই ক্যাটাগরির আধুনিক ড্রোন স্বদেশিভাবে তৈরির জন্য। যদিও এটা এমনি এমনি করবেন, এর জন্য ভারতকে আমেরিকার সাথে 31টা MQ-9 ড্রোনের ডিল করতে হবে, এবং যদি ভারত $3 বিলিয়ন এই চুক্তি স্বাক্ষর করে আমেরিকার সাথে, সেক্ষেত্রে কিন্তু এই ডিলের আন্ডারেই আমেরিকা ভারতকে সাহায্য করবে নিজেদের স্বদেশি ড্রোন নির্মাণ। যদিও এখনও এর ওপরে দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে, আর ভারতের স্পেশালি আমাদের নৌবাহিনীর তো খুবই প্রয়োজন MQ-9 ক্যাটাগরির ড্রোনের, কারণ ভারত মহাসাগরের এত বড় এরিয়াকে কভার করার জন্য বেশি রেঞ্জের ড্রোন দরকার, যা এখনও ভারত তৈরি করতে পারেন। ফলে যদি আমেরিকার টেকনোলজি ট্রান্সফারের সাথে প্রাইস কিছুটা কম করে, আর তার সাথে লোকাল প্রোডাকশান এবং যেমনটা ওরা অফার করছে আমাদের স্বদেশি ড্রোনেও সাহায্য করে, তাহলে সম্ভাবনা রয়েছে যে ভারত এই ডিল করতে পারে। কিন্তু এগেন, তেজাসের সাথে ওরা যা করলো তারপর আমেরিকার উপর ভরসা করায় সবচেয়ে বড় থ্রেট ভারতের জন্য। এখন দেখা যাক আগে কি হয়। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তুর্কিকে নিয়ে, যেখানে আমাদের এরদোগান চাচা বড় যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। হালেই পাকিস্তানের আব্বুজান এরদোগান চাচার দাবি ওরা যেভাবে আর্মেনিয়ার কারাবাখে এবং লিবিয়াতে হামলা করেছিল, ঠিক সেমভাবে ইসরায়েলের ওপরেও অ্যাটাক করবে। ইন্টারেস্টিংলি, এরদোগান চাচা এখানে নিজের দেশে ইকোনমিক ক্রাইসিস থেকে নজর ঘোরানোর জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ চাইছে, যাতে এর দ্বারা উনি নিজেকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করতে পারে। এই কারণেই কিন্তু ওরা ভারতের কাশ্মীরেও হস্তক্ষেপের চেষ্টা করেছিল, কিন্তু তা উল্টো পড়েছে। এখন এর বিরুদ্ধে ইসরায়েল পাল্টা আক্রমণ করেছে। ইসরায়েলের বিদেশমন্ত্রীর দাবি যেভাবে ইরাকে সাদ্দাম হোসেনকে খতম করা হয়েছিল, সেম অবস্থা এবার তুর্কির সাথে হবে। আপনাদের জানিয়ে রাখি যে সাদ্দাম হোসেন মেনলি কিন্তু ইহুদি বিরোধী ছিল, তাই বারে বারে ইসরায়েলে হামলার চেষ্টা করত। আর মানা হয় যে আমেরিকার ন্যাটো ফোর্সের ইরাকে আক্রমণের পেছনে ইসরায়েলের একটা বড় লবিং ছিল, এবং তারপর সাদ্দাম হোসেনের কী অবস্থা হয়েছিল সেটা তো আপনারা জানেন। আর ইসরায়েল বিনা যুদ্ধ লড়েই নিজেদের বদলা নিয়েছিল। সেমভাবে ওদের জন্য খুব একটা মুশকিল হবে না এরদোগানকে শেষ করা। অলরেডি ইসরায়েলের তরফ থেকে তো আমেরিকাকে রিকোয়েস্টও করেছে তুর্কিকে ন্যাটো থেকে বহিষ্কার করার জন্য। আর এই মুহূর্তে একাধিক ইউরোপের দেশ থেকে শুরু করে একাধিক মুসলিম দেশ, স্পেশালি আরব বিশ্ব এরদোগানের ওপর চটে রয়েছে। সেক্ষেত্রে যদি এরদোগান চাচার আচমকা আবারও খলিফা হওয়ার ইচ্ছা জাগে, তাহলে আমি অবাক হব না যে কীভাবে এরদোগানের হয় অ্যাসাসিনেট হয়ে যাবে, তা না হলে তুর্কির ভেতরে রিজিম চেঞ্জ হবে। কেননা প্রথমত তো তুর্কি ন্যাটোর দেশ, ফলে ওদের দেশে এখনও আমেরিকার মেজরিটি ইনফ্লুয়েন্স রয়েছে, এমনকি আমেরিকার নিউক্লিয়ার হাতিয়ারও তুর্কিতে রয়েছে। তো যে মুহূর্তে ইসরায়েল থ্রেট ফেস করবে, আমেরিকার জিউস লবির বেশি সময় লাগবে না এরদোগান চাচার কবর তৈরি করতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।